ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12 সেমিস্টার 4 বায়োলজির একটি চ্যাপ্টার মানব কল্যাণে অণুজীব অর্থাৎ মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, এই চ্যাপ্টারটি সম্পূর্ণ অ্যানালাইসিস করব। দেখো, এই চ্যাপ্টারে মেনলি আমরা যা যা পড়ব, গৃহস্থলী সামগ্রী উৎপাদনে অণুজীব অর্থাৎ আমাদের যে মাইক্রোবসগুলি রয়েছে, অণুজীবগুলি রয়েছে, তারা আমাদের গৃহস্থলী সামগ্রী অর্থাৎ হাউস হোল্ড যে প্রডিউসার বা প্রোডাক্টসগুলি রয়েছে তারা কী করে তৈরিতে সাহায্য করে সেই বিষয়গুলি কিন্তু আমরা জানব। তারপরে মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস অর্থাৎ শিল্পজাত সামগ্রী উৎপাদনে অণুজীব কী করে সাহায্য করে সেই টপিকটাও কিন্তু আমরা জানব। তারপরে মাইক্রোবস ইন সুয়েজ ট্রিটমেন্ট অর্থাৎ নর্দমার জল কী করে পরিশোধনে, মানে নর্দমার যে জল রয়েছে সেটা পরিশোধনের জন্য অণুজীবরা কী করে আমাদের সাহায্য করে সেই টপিকটাও কিন্তু আমরা কভার করব। তারপরে বায়োগ্যাস উৎপাদনে অণুজীব, জীবজ নিয়ন্ত্রণকারী প্রতিনিধিরূপে অণুজীব এবং জীবজ সাররূপে অণুজীব, এই সমস্ত টপিকগুলি কিন্তু আমরা কভার করব। এই চ্যাপ্টারে তাহলে মেনলি আমরা কি বলতো অণুজীব অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো সম্পর্কেই পড়ব। এবার দেখো, তোমরা এটা ছোটোবেলা থেকেই পড়ে এসেছো যে ব্যাকটেরিয়া আমাদের কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা আমাদের উপকার করে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের ক্ষতিও করে অর্থাৎ অপকার করে, তাই না? যেমন ধরো যে তুমি যেমন দই খাচ্ছ, যেটা সেই দইটা তো জানোই যে ব্যাসিলাস থুরিনজেনেসিস, এই ব্যাকটেরিয়া অর্থাৎ LABও কিন্তু বলা হয় ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া মাধ্যমে কিন্তু দুধ থেকে দই তৈরি হয়, তাই তো? এবার দই মানে অনেকেই বাড়িতে আবার কী করে যে বানায় দই, আবার দোকানেও কিনতে পাওয়া যায়, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের এই ব্যাকটেরিয়াটা কি করছে, উপকার করছে, তাই তো? যেহেতু দই হচ্ছে, ওই দইটাই তো আমরা খাচ্ছি এবং দইয়ের যথেষ্ট পুষ্টিগুণও রয়েছে, তাই না? আমাদের শরীরের জন্য উপকারও মোটামুটি মানে ভালো উপকার। তাহলে এই সমস্ত কিন্তু ব্যাকটেরিয়াগুলো আমাদের উপকার করছে। এবার কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের শরীরে ক্ষতি করে, যেমন ধরো বিভিন্ন মশার কামড়ে, ওগুলো তো আলাদা গেল, ওটা তো হচ্ছে আদ্যপ্রাণী ঘটিত বিভিন্ন রোগের মধ্যে চলে গেল, কিন্তু অনেক ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের কিন্তু পেট খারাপ করে দেয় বা শরীর অসুস্থ করে তোলে, তাই না? বা আবার আমাদের পেটের ভেতরে বা আমাদের শরীরের ভেতরে, এটা তো গেল মানে বাইরে, পরিবেশের বাইরে, মানে আমাদের দেহের বাইরে অর্থাৎ পরিবেশে যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে এগুলা। এবার আমাদের শরীরের ভেতরেও কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে, জানো তো? আমাদের পাকস্থলীর মধ্যে HCl তো থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে বিভিন্ন জীবাণু কিন্তু আমাদের পেটের ভিতরে রয়েছে, সেগুলো উপকার করে। কিন্তু হ্যাঁ, ওটার আলটিমেট একটা লিমিট রয়েছে, সেই লিমিটটা যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের শরীর কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে, তাই তো? তাহলে আমরা জানলাম যে ব্যাকটেরিয়া যেমন পরিবেশের বাইরে অর্থাৎ আমাদের শরীরের বাইরে পরিবেশে রয়েছে, সিমিলারিটি কিন্তু আমাদের বডির ভেতরেও কিছু কিছু রয়েছে। তাহলে প্রথমত দেখো, অণুজীবেরা মাটি, জল, বায়ু, মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদের কিন্তু দেহ অভ্যন্তরে মানে সকল স্থানেই কিন্তু রয়েছে। এমনকি যে সমস্ত স্থানগুলো অসম্ভব, যেমন ধরো 100°C টেম্পারেচার। 100°C টেম্পারেচার মানে তো জানোই, জলটা একদম টকবক করে ফুটবে, ফুটন্ত জল যেটাকে বলা হচ্ছে 100°C টেম্পারেচার। তাহলে এই সমস্ত জায়গাও কিন্তু আমাদের যে অণুজীব সেগুলো কিন্তু বসবাস করছে, তাই তো? এরপরে মাটির গভীর ভাগ, কয়েক মিটার পুরো বরফের নিম্ন স্তর, অত্যন্ত যে অ্যাসিডিক পরিবেশগুলি রয়েছে, এনভায়রনমেন্ট বা আম্লিক পরিবেশ, সেখানেও কিন্তু এই ব্যাকটেরিয়া বা মাইক্রোবস বা অণুজীব কিন্তু রয়েছে, তাই তো? এই দেখো, এই যে অণুজীব বা মাইক্রোবস, এগুলোর বিভিন্ন মানে পার্ট আছে, যেমন ধরো প্রোটোজোয়া ভাগ যেটাকে বলে, প্রোটোজোয়া হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, অণুবীক্ষণিক প্রাণী, এগুলো কিন্তু খুবই ক্ষুদ্র, এগুলোকে খালি চোখে কিন্তু দেখা সম্ভব নয়। এই জন্যই তো দেখবে আমাদের হাতে প্রচণ্ড পরিমাণে কিন্তু জীবাণু থাকে। ওই জন্য বলে যে খাওয়ার আগে অবশ্যই কিন্তু হাত ধুয়েই খেতে হয়। দেখবে খালি চোখে কি আমরা দেখতে পাই না, কিন্তু যখনই আমরা এটাকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের হাতের মধ্যে কিন্তু লাখ লাখ কোটি কোটি জীবাণু রয়েছে, তাই তো? অর্থাৎ এরা এতটাই ক্ষুদ্র যে এদেরকে কিন্তু খালি চোখে দৃশ্যমান মানে খালি চোখে কিন্তু দেখা যায় না। তারপর উদ্ভিদ, ভাইরাস, ভাইরয়েড এবং কি প্রোটিন দ্বারা গঠিত প্রিয়নও আমাদের অণুজীব গোষ্ঠীর মধ্যেই কিন্তু পড়ছে। তাহলে দেখলে তো পার্টগুলো কী সবগুলি কিন্তু মানে এই সমস্ত জিনিসগুলো টোটালটাই আমাদের মাইক্রোবস বা অণুজীবের মধ্যেই কিন্তু পড়ছে, বা অণুবীক্ষণিক প্রাণীও বলতে পারো। এরপরে দেখো যে গৃহস্থলী সামগ্রী উৎপাদনে অণুজীব আমাদের কীভাবে সাহায্য করছে সেই টপিকটা কিন্তু আমরা জানবো। দেখো, দুধ থেকে দই প্রস্তুতি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ল্যাক্টোব্যাসিলাস এবং অন্যান্য ব্যাকটেরিয়ার মতো অণুজীব সমূহ, যাদের সাধারণত আমরা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কিন্তু বলছি, যেটাকে আমরা বলছি LAB ল্যাব,
তারা কি দুধে জন্মায় আর হচ্ছে এদের কিন্তু সংখ্যাটা বৃদ্ধি করে। তারপর দুধকে কী করছে, দইয়ে পরিণত করছে। জানো অনেকে মানে যখন এগুলো পড়ে, অর্থাৎ কী হচ্ছে বলো তো, এক্ষেত্রে ব্যাকটেরিয়াটা কিন্তু দুধটা খাচ্ছে এবং খাওয়ার পরে কিন্তু বমি করছে। বমি করার পরেই কিন্তু দুধ মানে দুধটা যেটা রয়েছে ওটা কিন্তু দইয়ে পরিণত হয়, তাই তো? তো ওটা মানে খারাপ পাওয়ার কিছু নেই, ওটা তো আসলে আমাদের গুড ব্যাকটেরিয়া, তাই তো? বা বলতে পারো যে গুড মাইক্রোবস। তাহলে এটা আমাদের তো বডিতে কোনো ক্ষতি করছে না, তাই তো? আর দই খাওয়া যথেষ্ট ভালো। ওকে, এরপরে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অ্যাসিড উৎপন্ন করে, যা কি হয় দুগ্ধ প্রোটিনকে তঞ্চিত করে এবং আংশিকভাবে কিন্তু এটা পাচিত করে দেয়। অর্থাৎ লক্ষ লক্ষ কিন্তু ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া সমন্বিত অল্প পরিমাণ দই নিয়েই, তাতে যদি আমরা ছাঁচ বা যেটাকে বলে সূচনাকারী পদার্থ রূপে তাজা বা টাটকা দুধের সাথে মানে প্রথমত মিশিয়ে দিই, এবং মেশানোর পর কিন্তু উপযুক্ত একটা টেম্পারেচারের মধ্যে এটা বিভাজিত হয় এবং দুধকে কিন্তু দইয়ে পরিণত করে। দেখবে তোমার মা বাড়িতে হচ্ছে কি করে, যে হচ্ছে দই বানায়, তাই তো? এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিন্তু বানানো হয়, আবার অনেকে হচ্ছে বাজার থেকে কিনেও নিয়ে আসে। তো প্রথমত দুধটাকে যেটা প্রথমত জাল দিতে হবে। এবার জাল দেওয়ার পর আগের থেকে কিন্তু কোনো হচ্ছে দইয়ের যেটা হয় না, আগের থেকেই জমানো অল্প দই নিয়ে কি করা হয়, এই তাজা যেটা মানে দুধটা আমরা জাল দিচ্ছি, যেটা আসলে আমরা দই বানাবো, ওই দুধের মধ্যে কি করা হয়, অল্প পরিমাণ দইটা ঢেলে দেওয়া হয়। এবার ঢেলে দেওয়ার পরে কি করা হয়, 1-2 দিন বা একদিন রাখলেই তারপরের দিন কিন্তু টোটাল মানে দুধটা যেটা আছে জমে দই পরিণত হয়। এইভাবেই কিন্তু দই নর্মালি বাড়িতেও কিন্তু তৈরি করা যেতে পারে, যেটাকে আমরা টক দই বলি। আর মিষ্টি দই তৈরি করলে ওখানে অনেক সময় মিষ্টি বা হচ্ছে মানে চিনি বা হচ্ছে বিস্কিটও কিন্তু দেওয়া হয়। এবার এই ব্যাকটেরিয়াগুলি ভিটামিন যে B12, তোমরা ভিটামিন জানো, তো ভিটামিন B12 বা বি কমপ্লেক্স যেটা B12 এর পরিমাণ কিন্তু বৃদ্ধি করার মাধ্যমে দইয়ের যে পুষ্টিগুণ সেটার মান কিন্তু উন্নত করে দেয়। অর্থাৎ আমাদের দইয়ের মধ্যে ভিটামিন B12 এর পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে, যেটা আমাদের পাকস্থলীতে ল্যাব রোগ সৃষ্টিকারী জীবাণুর সংক্রমণে বাধা দেয় এবং এভাবে অত্যন্ত উপকারী ভূমিকা কিন্তু পালন করে। তাহলে আমাদের পেটের ভিতরেও আগের থেকেই রয়েছে রোগ সৃষ্টিকারী জীবাণু, তাদেরকে কী করছে, সংক্রমণের মানে তারা যাতে আমাদের ক্ষতি না করে সে হাত থেকে কিন্তু আমাদের শরীরটাকে বাঁচিয়ে দিচ্ছে। তাহলে খুবই একটা উপকারী ব্যাকটেরিয়া বলতে পারো, বা দই খাওয়াও সেই জন্য খুবই ভালো। ওকে, এরপরে ইডলি এবং ধোসা, এই দুটোর নাম তোমরা সবাই শুনেছো, অনেকে খেয়েছেও, তাই তো? ইডলি আর ধোসার মতো বিভিন্ন খাদ্য সামগ্রী প্রস্তুত করতেও কিন্তু আমরা যেটা ময়দার তাল, যেটাকে বলা হয় ওই যে ময়দার ডো, তাই তো? সেই ডোটা কিন্তু ব্যবহার করা হয়। তাকেও কী করা হয়, ব্যাকটেরিয়ার সাহায্যে প্রথমত গজানো হয়, মানে কিছুক্ষণ দেখবে ঢেকে রেখে দেওয়া হয়। আর এই সময় কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাসের উৎপাদনের কারণের জন্য ময়দার তালটা দেখবে ফুলে ওঠে। তাহলে ফুলে ওঠার কারণটা কি, এর মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, সেজন্যই ময়দার তাল বা ডোটা কিন্তু ফুলে যাচ্ছে। এবং ময়দার তাল ব্যবহার করা হয় তাতেও কি হয়, বেকারির ইস্ট যেটা হচ্ছে সেক্রোমাইসিস সার্ভিসি ব্যবহার করে গজানো হয়। আর কিছু সংখ্যক চিরাচরিত পানীয় আর খাদ্য সামগ্রীও কিন্তু জীবাণুর সাহায্যে সন্ধান ঘটিয়ে প্রস্তুত করা হয়। এরপরে দেখো এই রিলেটেড কোয়েশ্চেন কী কী তোমাদের এক্সামে আসতে পারে, ল্যাব কি উদাহরণ দাও, তো আমরা প্রথমতেই পড়ে নিলাম। তারপরে গৃহস্থ জীবনে খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত যে কোনো 3টি ব্যাকটেরিয়ার উল্লেখ করো। দেখো এটা WBCS 2000 কিন্তু 22-এ এসেছিলো। তাহলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। ওকে, দেখো গৃহস্থ জীবনে খাদ্য প্রক্রিয়াকরণে এখানে 3টা ব্যাকটেরিয়ার নাম বলতে বলেছে। যেমন তুমি ধরো দুধ থেকে দই তৈরি, অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাস স্টেপ্টোকক্কাস, ওটা কিন্তু হচ্ছে তোমার পনির তৈরি বা চিজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো আমি তো বললাম হচ্ছে দুধ থেকে দই তৈরি, তাই তো? তো সেটার জন্য ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া লাগবে। তারপরে ধরো ইডলি বানানোর জন্য হচ্ছে লিউকোনস্টোক হচ্ছে মেসেন্টেরিয়াস, এই সমস্ত কিন্তু ব্যাকটেরিয়াগুলো লাগবে। তাহলে এগুলো কিন্তু তুমি বলতে পারবে। ওকে, অনেক ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখে রাখবে। এরপরে শিল্পজাত সামগ্রী উৎপাদনে অণুজীব, অর্থাৎ মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রডিউসার। দেখো পানীয় সামগ্রী এবং অ্যান্টিবায়োটিক হচ্ছে মানে এর কিছু উদাহরণ বলতে পারো। যেমন ধরো শিল্প কারখানায়, যেমন আমরা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পরিমাণে উৎপাদনের জন্য খুব বড় একটা পাত্রে অণুজীবদের বৃদ্ধি বাড়ানোর জন্য বা বৃদ্ধি ঘটানোর প্রয়োজন হয়, এবং এই বৃহৎ পাত্রটিকে কিন্তু আমরা ফার্মেন্টার বলছি। তাহলে যে বড় পাত্রটা থাকে সেটাকে কি বলা হয়, ফার্মেন্টার। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা অণুজীবদের বৃদ্ধি ঘটাই এই ফার্মেন্টার যন্ত্রের মধ্যে। দেখবে ইন্ডাস্ট্রির মধ্যে তুমি যদি কোনো যাও, বড় বড় কারখানার মধ্যে এরকম বড় বড় গোল কিন্তু ট্যাঙ্কের মতো থাকে, তাই তো? দেখবে এরকম ট্যাঙ্কের মতো বড় থাকে। এগুলাকে কিন্তু আমরা মানে যেটাকে বলছি বড় একটা বৃহৎ মানের পাত্র,
এইভাবে কিন্তু থাকে, এগুলো হচ্ছে ইসের মধ্যে থাকে। তো এটাকে আমরা ফার্মেন্টার বলছি। এখানে যত রকমের কাজ অর্থাৎ অণুজীব তৈরি করার, মাইক্রোবস তৈরি করার, সেটা কিন্তু আমরা এখানে করে থাকি। অর্থাৎ এক্ষেত্রে এদের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ফার্মেন্টার ইউজ করছি। এরপরে আমরা সন্ধান প্রক্রিয়াজাত পানীয় সমূহ অর্থাৎ ফার্মেন্টেড বিভারেজেসের সম্পর্কে কিন্তু জানবো। দেখো, মদ, বিয়ার, হুইস্কি, ব্র্যান্ডি বা রামের মতো যে পানীয়গুলো রয়েছে, এগুলো মানে তৈরি করার জন্য আমাদের কিন্তু অণুজীব দরকার। যে অণুজীবটার নাম কি ইস্ট। ইস্ট কিন্তু এক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে মানে আগের থেকেই। এবার এই কাজের জন্য রুটি তৈরিতে ব্যবহৃত এবং সচরাচর যে বেকারির ইস্ট রয়েছে সেটা নামে কিন্তু পরিচিত। এবং একই ইস্ট স্যাকারোমাইসিস সার্ভিসি ইথানল উৎপাদনের জন্য কিন্তু খাদ্যশস্যের মণ্ড ও ফলের রসকে গাজাতে ব্যবহৃত হয়। এবং এই যে গাজানো রসটা রয়েছে অর্থাৎ ফার্মেন্টেড ব্রথ যেটা, সেটা পাতন ক্রিয়া দ্বারা হুইস্কি, ব্র্যান্ডি, রাম তৈরি করা হয়। অপরদিকে পাতন ব্যতিরিক্ত অর্থাৎ পাতনকে যদি বাদ দেওয়া যায় তাহলে মদ, বিয়ারও তৈরি বা উৎপাদন করা কিন্তু হয় এক্ষেত্রে। এরপরে আমরা অ্যান্টিবায়োটিক্সের সম্পর্কে কিন্তু পড়ব। দেখো, সচরাচর ব্যবহৃত যে অ্যান্টিবায়োটিক্স রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ পেনিসিলিন। তাহলে পেনিসিলিনই ছিল কিন্তু সর্বপ্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক্স। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন, ভালো করে দেখবে। তাহলে সর্বপ্রথম যদি তোমাকে বলা হয় আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম কি, সেটা হচ্ছে পেনিসিলিন। ওকে, মনে থাকবে তো? দেখো, স্টেফাইলোকক্কাই নামক একটা ব্যাকটেরিয়া রয়েছে। সেই ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। এই আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু একবার পর্যবেক্ষণ করেছিলেন যে তার যে অধৌত কলাপালন প্লেটগুলোই রয়েছে তাদের মধ্যে একটা মোল্ড কিন্তু বেড়ে উঠছে। এবং বেড়ে ওঠার জন্য তার চারিদিকে কী হচ্ছে, স্টেপ্টোফাইলোকক্কাই আরও কিন্তু আর বেড়ে উঠতে পারেনি। তাহলে এই যে মোল্ডটা রয়েছে সেই মোল্ডটা কিন্তু স্টেপ্টোফাইলোকক্কাই ব্যাকটেরিয়াকে আর বাড়তে দেয়নি। এবং তিনি বের করেছিলেন যে মোল্ড দ্বারা সৃষ্ট রাসায়নিক পদার্থের প্রভাবেই এরকম কিন্তু হচ্ছে। তো তিনি ওই মোল্ড অর্থাৎ যেটা পেনিসিলিয়াম নোটেটাম এর ওপর ভিত্তি করে এর নামকরণ করেছিলেন পেনিসিলিন। তাহলে ওই মোল্ডটার মধ্যে কি ছিল, পেনিসিলিয়াম নোটেটাম ছিল। এবার ওটার ভিত্তিতে কিন্তু তিনি এই অ্যান্টিবায়োটিকটার বা অ্যান্টিবায়োটিক্সের নাম দেন পেনিসিলিন। এবার দেখো, যেমন প্লেগ, হুপিং কফ আর কালুকাশি, তারপর ডিপথেরিয়া যেটাকে বলা হয় গালঘুটু, এবং লিপ্রোসি যেটাকে বলা হয় কুষ্ঠরোগ ইত্যাদি থেকে রক্ষা করতে অ্যান্টিবায়োটিক, এটা হবে অ্যান্টিবায়োটিক আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতার কিন্তু যথেষ্ট উন্নতি সাধন করে। আর বর্তমানে আমরা অ্যান্টিবায়োটিকবিহীন একটি পৃথিবীর কথা কিন্তু কল্পনা করতে পারি না, তাই তো? তার মানে অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের লাগবেই, তাই না? তাহলে এই যে প্লেগ, হুপিং কফ, তারপর ডিপথেরিয়া রয়েছে, এগুলো সবগুলির থেকে রক্ষা পাওয়া আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। ওকে, এরপরে রাসায়নিক পদার্থসমূহ, উৎসেচকসমূহ এবং অন্যান্য জৈব সক্রিয় অণুসমূহ। দেখো, জৈব অ্যাসিড, অ্যালকোহল এবং উৎসেচকের মতো কতিপয় যে রাসায়নিক পদার্থ রয়েছে তাদের বাণিজ্যিক ও শিল্পজাত উৎপাদনের জন্য কিন্তু আমাদের অণুজীবদের ব্যবহার রয়েছে। যেমন কয়েকটি অ্যাসিড উৎপাদনকারী অণুজীবদের মধ্যে যেমন রয়েছে, যেমন ধরো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য যে ব্যাকটেরিয়াটা আমাদের লাগে, ব্যাকটেরিয়াটা না ছত্রাক, সেটা হচ্ছে অ্যাসপারজিলাস নাইগার। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর অ্যাসিটিক অ্যাসিড উৎপাদনের জন্য অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া, এটার প্রয়োজন হয়। তারপরে বিউটারিক অ্যাসিড উৎপাদনের জন্য কোলেস্ট্রিডিয়াম বিউটিলিকাম, এইটাও একটা ব্যাকটেরিয়া। তারপর তো ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের জন্য জানোই ল্যাক্টোব্যাসিলাস, এটাও একটা ব্যাকটেরিয়া। এই সমস্ত কিন্তু ব্যাকটেরিয়াগুলো আমাদের লাগে। ইথানলের বাণিজ্যিক উৎপাদনের জন্য আমাদের ইস্ট যেটা স্যাকারোমাইসিস সার্ভিসিস, এটা কিন্তু ব্যবহার করা হয়। আর উৎসেচক উৎপাদনের জন্য আমাদের অণুজীবের ব্যবহার করা হয়। তারপর ডিটারজেন্ট তৈরি করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে লাইপেজ ব্যবহার করা হয়। এই যে লাইপেজটা রয়েছে এটা লন্ড্রিতে যেটা স্টেইন অর্থাৎ তৈলাক্ত দাগ সেটা দূর করার জন্য ব্যবহার করা হয়। পেকটিনেজ আর হচ্ছে প্রোটিয়েজ ব্যবহৃত হওয়ার কারণেই কিন্তু বোতলজাত যে ফল রয়েছে সেই ফলের রসটা কিন্তু ক্লিন হয় অর্থাৎ স্বচ্ছ হয়। স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন জিনগত প্রযুক্তির মাধ্যমে পরিবর্তিত যে উৎসেচক রয়েছে সেটা স্ট্রেপ্টোকাইনেজ মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনে আক্রান্ত ব্যক্তির যে রক্তবাহ থেকে রক্ততঞ্চিত পিণ্ড অপসারণের জন্য একটা ক্লট ব্লাস্টার হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে উল্লেখ্য মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের ফলশ্রুতিতে ব্যক্তির হার্ট অ্যাটাক কিন্তু হয়ে থাকে। অপর একটি যে জৈব সক্রিয় অণু রয়েছে ট্রাইকোডার্মা পলসিপোরাম, এই ছত্রাকটা দ্বারা উৎপন্ন সাইক্লোস্পোরিন এ
যা রোগীর দেহে অঙ্গ প্রতিস্থাপনের সময় একটা অনাক্রম প্রতিরোধক ইমিউনোসাপ্রেসিভ পদার্থরূপে কিন্তু ব্যবহৃত হয়। মোনাস্কাস পারপুরাস নামক ছত্রাক থেকে উৎপন্ন স্ট্যানিনকে রক্তে কোলেস্টেরলের পরিমাণ হ্রাসকারী বস্তুরূপে বাণিজ্যিকরণ করা হয়েছে। এটি কোলেস্টেরলের সংশ্লেষণের জন্য দায়ী উৎসেচকটিকে প্রতিযোগিতামূলকভাবে কিন্তু বাধা দেওয়ার কাজটি করে থাকে। এবার দেখো এই থিওরি রিলেটেড কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। শক্তি উৎপাদনে, রোগ সৃষ্টিকারী জীবাণু দমনে ও শিল্পজাত উৎপাদনে ব্যবহৃত একটি করে ব্যাকটেরিয়ার নামের উল্লেখ করো। এটা দেখো WBCS 2022 এসেছিল। তো প্রথমে আমি পড়িয়ে দিলাম। দেখো এরপরও যদি তোমাকে বলে যে 3টা অ্যান্টিবায়োটিকের নাম লিখো এবং কোন কোন ব্যাকটেরিয়া থেকে এগুলো উৎপন্ন হয়। তো অ্যান্টিবায়োটিক্স যেটা রয়েছে, ধরো স্টেপ্টোমাইসিন বললে, তো স্টেপ্টোমাইসিন যেটা রয়েছে সে ব্যাকটেরিয়াটার নাম হবে স্টেপ্টোমাইসিন গ্রেসিয়াস, ঠিক আছে। তারপর ধরো নিওমাইসিন বললো, তাহলে এই ক্ষেত্রে হবে স্টেপ্টোমাইসিস হচ্ছে ফ্যারিডিয়া। তারপর হচ্ছে নোকার্ডিনস, সেটার ক্ষেত্রে হবে নোকার্ডিয়া ইউনিফর্মিস। এই সমস্ত কিন্তু সংশ্লিষ্ট ব্যাকটেরিয়ার নাম। তো এরকম প্রশ্নও দিতে পারে, ঠিক আছে। তাহলে কিন্তু এগুলো পড়বে। এরপরে নর্দমা জল পরিশোধনে অণুজীব। দেখো বজ্র জলে স্বাভাবিকভাবে উপস্থিত পরজীবী অণুজীব দ্বারা এই বজ্র জলের পরিশোধন করা হয়। আর বজ্র জলের এই পরিশোধন 2টা পর্যায়ে কিন্তু সম্পন্ন হয়, ঠিক আছে। একটা হচ্ছে প্রাথমিক পরিশোধন প্রাইমারি ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট অর্থাৎ গৌণ পরিশোধন। তো প্রাথমিক পরিশোধনে যেটা বজ্রজল পরিশোধনের সময় প্রাথমিক পরিশোধন অর্থাৎ এই পর্যায়টাতে মূলত যে পরিস্রাবণ এবং অধক্ষেপণের মাধ্যমে বজ্রজল থেকে ভৌত প্রক্রিয়ায় যে বড় আর ক্ষুদ্র কণাগুলি রয়েছে সেগুলোকে প্রথমত আলাদা করা হয়। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। এবার এই বজ্রজলের অপসারণ প্রথমত মানে স্টেপ বাই স্টেপ কিন্তু ঘটে থাকে। আর প্রথম দিকে ধারাবাহিকভাবে পরিস্রাবণের মাধ্যমে যে ভাসমান যে বস্তুগুলি রয়েছে সেগুলোকে প্রথমত বাদ দিয়ে দেওয়া হয়। এরপরে অধক্ষেপণের মাধ্যমে কি হয়, কাঁকড়গুলো যেটা রয়েছে অর্থাৎ ছোট নুড়ি বা গ্রিফট বালি সেগুলো কিন্তু বজ্র জল থেকে আলাদা করে নেওয়া হয়। তাহলে থিতিয়ে পড়া যে সব পদার্থগুলি রয়েছে সেটাই কিন্তু আমরা প্রাইমারি স্লাস গঠন করবে। এবং অধক্ষেপণের উপস্থিতি তরল, প্রবাহমান, বজ্রতরল, অ্যাফ্লুয়েন্ট কিন্তু গঠন করে থাকবে। তার মানে জলের মধ্যে মিশে থাকা যে বালি নুড়িগুলো রয়েছে ফার্স্ট স্টেপে কিন্তু আমরা প্রথমত এগুলোকে বাদ দিয়ে দিব, তাই তো। এরপরে গৌণ পরিশোধনের জন্য প্রাথমিক যে অধক্ষেপণ জলধারা রয়েছে সেই জলধার থেকে প্রবহমান বজ্র তরল প্রথমত সংগ্রহ বা কালেক্ট করতে হবে। এরপরে গৌণ পরিশোধন বা জীবজ পরিশোধন। দেখো বজ্র তরলের যেটা BOD অর্থাৎ বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ কি অক্সিজেনের জৈব রাসায়নিক কিন্তু চাহিদা তাৎপর্যপূর্ণভাবে হ্রাস পেয়ে যায়। আর BOD বলতে আমরা অক্সিজেনের সেই পরিমাণটাকে বোঝাই যা 1 লিটার জলে উপস্থিত সব জৈব বস্তু ব্যাকটেরিয়া দ্বারা জারণকালে ব্যবহৃত হবে। অর্থাৎ নর্দমার যে বজ্র জল রয়েছে সেটার পরিশোধন ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না ওই জলের যে BOD সেটা হ্রাস পাচ্ছে। এবং নমুনা হিসেবে নেওয়া জলে উপস্থিত অণুজীব দ্বারা কিন্তু অক্সিজেন গ্রহণ করার হারকে আমরা BOD পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি। এবং তাই পরীক্ষকভাবে বা পরোক্ষভাবে বলা যায় যে জলের মধ্যে উপস্থিত জৈব বস্তুর একটা পরিমাপই হচ্ছে BOD। তাহলে বজ্র জলের BOD যত বেশি হবে তার দূষণ সৃষ্টি করার যে ক্ষমতা রয়েছে সেটাও কিন্তু তত বেশি হবে। এবার গৌণ পরিশোধন প্ল্যান্ট থেকে প্রবাহমান বজ্র তরলকে যদি আমরা সাধারণত নদী বা ছোট জলধারের মতো প্রাকৃতিক জলধারে পাঠাই তাহলে পরিবেশ স্বচ্ছ হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এইভাবেই কিন্তু যা যা জল রয়েছে তারপরে আমাদের জলধারে মানে পরিশুদ্ধ করে জলটা জলধারে পাঠানো হবে। প্রথমত জলের মধ্যে যত জীবাণু তো মানে বিভিন্ন বড় বড় যে নুড়ি, কাঁকড়, বালি বা বিভিন্ন পদার্থ মিশে থাকে সেটাকে কিন্তু আলাদা করে নেওয়া হচ্ছে এবং আলাদা করে নেওয়ার পরেই কিন্তু জলের মধ্যে পাঠানো হচ্ছে। এরপরে পরিবেশ, বনমন্ত্রক গঙ্গা অ্যাকশন প্ল্যান এবং যমুনা অ্যাকশন প্ল্যানের সূচনা কিন্তু করেছেন। এই প্রকল্পে কী হয়, অধিক সংখ্যক নর্দমার বজ্রজল পরিশোধন করে প্ল্যান্ট স্থাপন করার প্রস্তাব করা হয়েছে যাতে কেবলমাত্র পরিশোধিত বজ্রজল নদীতে মুক্ত হতে পারে। তাহলে আমাদের নদী দূষিত হবে না এবং জলজ যে প্রাণীগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন রকমের মাছ বা ছোট ছোট অণুজীব ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু মারা যাবে না, তাই তো। অর্থাৎ এই সমস্ত প্ল্যান অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান, যমুনা অ্যাকশন প্ল্যান খুবই একটা গুরুত্বপূর্ণ প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে কিন্তু আমরা নদীর জল পরিশুদ্ধ করতে পারি অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে পারবো।
এরপরে আমরা বায়োগ্যাস উৎপাদনে অণুজীব, মাইক্রোবস ইন প্রোডাকশন অফ বায়োগ্যাস, এই সমস্ত এই টপিকটা কভার করব। ময়দার তালের সন্ধান, চিজ তৈরি করা, তারপর পানীয় সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে যে উদাহরণগুলি আমরা পড়লাম, তাতে দেখা গেল যে এই প্রক্রিয়ায় উৎপন্ন প্রধান গ্যাসটা কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাই তো। তবে সেলুলোজ জাতীয় দ্রব্যের ওপর আবাদভাবে বেড়ে ওঠা কতিপয় ব্যাকটেরিয়া কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের সাথে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মিথেন গ্যাস অর্থাৎ যেটাকে বলি CH4 তৈরি হয়। আর এই ব্যাকটেরিয়াগুলিকে সামগ্রিকভাবে বলা হয় মিথানোজেন ব্যাকটেরিয়া, এবং এমন একটি সাধারণ ব্যাকটেরিয়া যেটা হচ্ছে মেথানো ব্যাকটেরিয়াম, অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাকটেরিয়া, তাই তো। এরপরে এই ব্যাকটেরিয়াগুলিকে সাধারণত আমরা নর্দমার বজ্রজল পরিশোধনকালেও কিন্তু অবাধ নর্দমা বজ্রে পাওয়া যায়। এবার এই সব ব্যাকটেরিয়া গবাদি পশুর রুমেনেও, যেটা পাকস্থলীর একটা অংশ, অর্থাৎ রুমেনটা কি পাকস্থলীর একটা অংশ, সেখানে কিন্তু তৈরি হয় বা উপস্থিত থাকে। এবার গবাদি পশুর খাদ্যে উপস্থিত প্রচুর পরিমাণে সেলুলোজ জাতীয় বস্তু এদের রুমেনেও কী হয়, উপস্থিত থাকে। এবার রুমেনের মধ্যে এই সব ব্যাকটেরিয়া সেলুলোজ ভাঙনে কিন্তু সাহায্য করছে। দেখো এরপরে বায়োগ্যাস, একটি সাধারণ বায়োগ্যাস প্ল্যান্ট সেটা হচ্ছে এরকম হয়। দেখো এটা হচ্ছে গ্যাস, এক্ষেত্রে CH4 প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, গ্যাস হোল্ডার, এটা হচ্ছে স্ল্যাশ, এটা গোমাল, এটা হচ্ছে জল। দেখো বায়োগ্যাস প্ল্যান্টটা একটা কি কংক্রিট নির্মিত ট্যাঙ্ক, যেটা 10 থেকে কিন্তু 15 ফুট গভীর হয়। তাহলে এটার ফুট উচ্চতাটা কত, গভীরতা 10 থেকে 15 ফুট। আর একটা গোবর জলের মিশ্রণ রাখার পাত্র নিয়ে কিন্তু গঠিত। কংক্রিট নির্মিত ট্যাঙ্কটিতে জৈব বজ্র সংগৃহীত হয়, আর বাকি যে পাত্রটা সেটা কিন্তু গোবর জলের মিশ্রণে কিন্তু পূর্ণ থাকে, দেখতে পাচ্ছ ছবিতে। এবং ওই গোবর জলের মিশ্রণের ওপর একটা ভাসমান কিন্তু ঢাকনা স্থাপন করা হয়। আর অণুজীবদের ক্রিয়ার ফলে ট্যাঙ্কটিতে গ্যাস উৎপন্ন হলেই ট্যাঙ্কটি ঢাকনাটা কী হয়, উপরের দিকে উঠে আসে, এবং বায়োগ্যাস প্ল্যান্টে একটা নির্গম পথ থাকে, আউটলেট থাকে, যা পার্শ্ববর্তী বাড়িঘরগুলিতে কিন্তু বায়োগ্যাস সরবরাহের জন্য ব্যবহার করা হয়। তাহলে দেখছো এই যে গ্যাস হোল্ডার, তারপর স্ল্যাশ, তারপর কোমলায়ন যন্ত্র, আর এদিক দিয়ে গোমল আর কিন্তু জল রাখছে, আর এই যে গ্যাসটা কিন্তু এদিক দিয়ে বেরোচ্ছে, তাই তো। এই যে দেখো এই লাইনটা দিয়ে কিন্তু গ্যাসটা বেরোচ্ছে, এটা গ্যাস হোল্ডার, আর গ্যাস যেটা মিথেন আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আর এক্ষেত্রে আমাদের এই যে গোমল আর জলটা কিন্তু রাখা আছে। ওকে, তাহলে এক্ষেত্রে যেটা একটা মোস্ট ইম্পর্টেন্টই প্রশ্ন, বায়োগ্যাস উৎপাদন পদ্ধতির সংক্ষেপে লেখো। এটা দেখো 2023-এ কিন্তু এসেছিল। তাহলে প্রসেসটা কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে যদি আসে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতবর্ষে বায়োগ্যাস উৎপাদনের প্রযুক্তি মূলত কিন্তু IARI অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এই সংস্থা এবং খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন অর্থাৎ KVIC প্রচেষ্টার কারণে কিন্তু বিকশিত হয়েছে। তো দুটো সংস্থার নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেজন্য ভালো করে দেখবে। তাহলে একটার নাম কি IARI, আর আরেকটা সংস্থা হচ্ছে KVIC। তাহলে এই দুটো সংস্থা কি, ফার্স্ট যেটা আছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, আর KVIC হচ্ছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট দুটো সংস্থা, ভালো করে দেখবে। এরপরে জীবজ নিয়ন্ত্রণকারী প্রতিনিধি রূপে অণুজীব। দেখো জীবজ নিয়ন্ত্রণ বলতে উদ্ভিদের রোগসমূহ যেমন এবং পেস্ট নিয়ন্ত্রণের জন্য জীবজ পদ্ধতিসমূহ বায়োলজিক্যাল মেথড যেটা রয়েছে সেই ব্যবহারকে কিন্তু বোঝায়। আধুনিক সমাজে রাসায়নিক পদার্থসমূহের যে ব্যবধান দ্বারা অর্থাৎ পতঙ্গনাশক ও পেস্ট নাশকের ক্রমবর্ধমান প্রয়োগের সাহায্যে এই সমস্যাগুলো কিন্তু মোকাবিলা করা যায়। দেখো আগাছা দূরীকরণের জন্য আমরা কি করি, আগাছা নাশক ব্যবহার করছি, যেটা আমাদের মাটিকে কিন্তু প্রচুর পরিমাণে দূষিত করছে। কি ব্যবহার করি আমরা, 2,240, তারপর আরও অনেক কিন্তু রাসায়নিক পদার্থ রয়েছে, যেই সমস্ত পদার্থগুলো কিন্তু আমাদের মৃত্তিকাকে কিন্তু দূষিত করে তুলছে, তাই না। তাহলে এই সমস্ত প্রোডাক্ট বা যেগুলো ইউজ করার জন্য আমাদের মৃত্তিকা দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, টোটাল দূষণটা কিন্তু এই রাসায়নিক পদার্থগুলি ব্যবহারের জন্যই কিন্তু হচ্ছে। এরপরে পেস্ট আর রোগসমূহের জীবজ নিয়ন্ত্রণ। দেখো পেস্ট দমনে যদি আমরা বলি তিনটা শিকারী প্রাণীর যদি ভূমিকা, যেমন ধরো লেডি বার্ড বিটল রয়েছে, এটা লেবু গাছের পেস্ট, এর শত্রু হিসেবে কিন্তু কাজ করে। তারপর ইঁদুর বা অন্যান্য যে রোডেন্ট পেস্ট রয়েছে সেগুলো দমনের জন্য বেড়াল, বেজি, সাপ প্রভৃতি শিকারী প্রাণীরা কিন্তু সাহায্য নেয়। তারপর হাওয়াই দ্বীপপুঞ্জে আখের পেস্টের সাদা শুকির দমনের জন্য মেক্সিকোর বড় একটা ব্যাঙ কিন্তু ব্যবহার করা হয়। এবার তিনটি সন্ধিপদ প্রাণীর নাম লেখো যারা কি করে জৈবিক নিয়ন্ত্রণের প্রতিনিধি হিসেবে কাজ করে। তাহলে এগুলো যদি বলা হয় তাহলে তিনটে সন্ধিপদী প্রাণী, ফার্স্ট হবে টাইগার বিটাল, সেটা কি করে বলো তো, গান্ধী পোকার নাম শুনেছো, গান্ধী পোকাকে কিন্তু খেয়ে ফেলে। মাইট কি করে, পেস্টদেরকে ধ্বংস করে দেয়। আর মাকড়সা যেটা সেটা হচ্ছে জাল পেতে রাখে এবং পতঙ্গদের কিন্তু ভক্ষণ করে অর্থাৎ খেয়ে ফেলে।
তাহলে কৃষিকাজে এমন একটা পেস্ট নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে যা রাসায়নিক পদার্থসমূহ ব্যবহারের মাধ্যমে কি করতে পারে, পেস্ট নিয়ন্ত্রণের তুলনায় কিন্তু প্রকৃতিতে সংগঠিত শিকারের ওপর কিন্তু অধিক হারে নির্ভর। যেমন ধরো খুবই পরিচিত একটা লাল বা কালো ছোপযুক্ত গোবর পোকা, সেটাকে বললাম আমি একটু আগে, লেডিবার্ড বা গঙ্গা ফড়িং যথাক্রমে এভিড আর মশাদের হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে কিন্তু উপযোগী। তারপর জীবজ নিয়ন্ত্রণকারী অণুজীব প্রতিনিধিদের একটা উদাহরণ, যেমন ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক একটা ব্যাকটেরিয়া রয়েছে যা প্রজাপতির কি করে, শুয়োপোকাদের নিয়ন্ত্রণ করার জন্য কাজে লাগানো যেতে পারে। তারপর এগুলো ছোট প্যাকেটে সূক্ষ্ম রেণুরূপে উপলব্ধ হয়, আর এই রেণুগুলোকে কিন্তু জলের সাথে প্রথমত মেশানো হয় এবং মিশিয়ে সরষা জাতীয় উদ্ভিদ এবং ফলদায়ী বৃক্ষের মতো আক্রান্ত হতে পারে। আর এমন উদ্ভিদে কিন্তু স্প্রে করা হলে সেগুলো কিন্তু পতঙ্গদের যে লার্ভা দ্বারা ভক্ষিত হয়ে যায়, অর্থাৎ খেয়ে ফেলে। আর লার্ভাগুলোর অস্ত্রে অধিবিষ যেটা টক্সিন নির্গত হয় এবং এর ফলে লার্ভাগুলোর কিন্তু মৃত্যু ঘটে, অর্থাৎ সেগুলো মারা যায়। ব্যাকটেরিয়ার সংক্রমণজাত রোগটি শুয়োপোকাগুলিকে কী করে, মেরে ফেলে, কিন্তু অন্যান্য যে পতঙ্গ রয়েছে সেই পতঙ্গগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে এটা আমরা সহজেই কিন্তু ব্যবহার করতে পারি। ট্রাইকোডার্মা নামক ছত্রাককে একটা জীবজ নিয়ন্ত্রণকারী প্রতিনিধি হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ট্রাইকোডার্মা প্রজাতি হলো স্বাধীনজীবী একটা ছত্রাক যাদের সাধারণত মূলের বাস্তুতন্ত্রে কিন্তু পাওয়া যায়। এগুলি বহু উদ্ভিদ প্যাথোজেন নিয়ন্ত্রণে কিন্তু জীবজ নিয়ন্ত্রণে প্রতিনিধি হিসেবে কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে আসছে। তাহলে পেস্টের সংজ্ঞা দেওয়া অনেক ইম্পর্টেন্ট, 2003, 12, 14 এসেছিল। পেস্টের জৈবিক দমন পদ্ধতি কাকে বলে, উদাহরণ দাও। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখবে। তারপর পেস্টের জৈবিক দমনের গুরুত্ব লিখো, এটা দেখো WBCS কিন্তু 2009, 11, 13-তে এসেছিল। তাহলে এই সবগুলো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এবার জীবজ সার রূপে অণুজীব। মাটিতে স্বাধীনজীবী রূপে বসবাসকারী অন্য ব্যাকটেরিয়া, যেমন ধরো অ্যাজোস্পাইরুলিয়াম, তারপর অ্যাজোটোব্যাক্টর, এগুলি বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে মাটিতে প্রথমত আবদ্ধ করতে পারে এবং এইভাবেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণটাকে বাড়িয়ে তোলে। তাহলে জীবজ সার কি, যে সক্রিয় গোষ্ঠী অণুজীব, যেমন ব্যাকটেরিয়া হতে পারে, শৈবাল হতে পারে বা ছত্রাক হতে পারে, একক বা মিশ্রিতভাবে কি করে, জমির মাটিতে গিয়ে শস্য জাতীয় গাছগুলিকে পুষ্টি জুগিয়ে দেয় এবং বৃদ্ধিতে কি করে, সাহায্য করে, তাদেরকে কিন্তু আমরা জীবজ সার বা বায়োফার্টিলাইজার বলছি। ছত্রাকদেরও উদ্ভিদের সাথে মিথজীবীয় সংগঠন গঠন করতে দেখা যায়। ক্লোমাস গণের অন্তর্ভুক্ত বহু ছত্রাক কিন্তু মাইকোরাইজা গঠন করে আসছে, আর এই গঠনগুলিকে উপলব্ধি মিথজীবী ছত্রাকগুলো মাটি থেকে ফসফরাস শোষণ করছে এবং তাকে কী করছে, উদ্ভিদ দেহে প্রেরণ করছে। এবার যেসব উদ্ভিদে এরূপ সংগঠন দেখা যায় তারা কিছু সুবিধাও কিন্তু লাভ করে, যেমন ধরো মূলের মাধ্যমে সংক্রমণ ঘটাচ্ছে, তারপর এমন প্যাথোজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠা যেটা লবণতা ও খরা সহন ক্ষমতা এবং উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশের কিন্তু সামগ্রিক উন্নতি ঘটিয়ে দিচ্ছে বা ঘটাচ্ছে। সায়ানোব্যাকটেরিয়া হলো সেই সব সবুজী অণুজীব যারা কি করে, জলজ ও স্থলজ পরিবেশে ব্যাপকভাবে কিন্তু বিস্তৃত। সায়ানোব্যাকটেরিয়াদের বহু প্রজাতি বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে, যেমন অ্যানাভেনা, তারপর নস্ট্রোক, তারপর অসিলেটোরিয়া। এগুলি ধান খেতে একটি গুরুত্বপূর্ণ জীবজ সার রূপে কিন্তু সায়ানোব্যাকটেরিয়া কাজ করে, যেমন নীলাভ, সবুজ শৈবাল। তারপর মাটিতে জৈব বস্তু যোগ করে এবং মাটির যে উর্বরতা সেটাকে কিন্তু বাড়িয়ে তোলে। এরপরে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্স্ট বলেছে জৈব সার হিসেবে ও নাইট্রোজেন স্থিতিকরণে মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করো। দেখো, মিথজীবী ব্যাকটেরিয়া উদ্ভিদের মূলের সঙ্গে কিন্তু সহবাস করে নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে, আর এরা বায়ুমণ্ডলীয় মুক্ত নাইট্রোজেনকে কী করে, উদ্ভিদের ব্যবহারযোগ্য করে তোলে, যেমন অ্যামোনিয়া, নাইট্রেট ইত্যাদিতে কিন্তু রূপান্তরিত করে ফেলে। আর উদাহরণ যদি বলো, যেমন ধরো রাইজোবিয়াম, এই ব্যাকটেরিয়াটা কি করে, শিম জাতীয় যে উদ্ভিদ রয়েছে যেমন মটর, তারপর সয়াবিন, এগুলোর মূল গ্রন্থিতে কিন্তু সহবাস করে। এছাড়াও তারা নাইট্রোজেন স্থিতি করে এবং উদ্ভিদের জন্য নাইট্রোজেন সরবরাহ করে। আর উদ্ভিদ তাদের কি করে, তাদের থেকে জৈব পদার্থ পায়, আর ব্যাকটেরিয়া উদ্ভিদ থেকে পুষ্টি পায়। এই ব্যাকটেরিয়াগুলি মাটির উর্বরতাকে বৃদ্ধি করে বলে এদেরকে কিন্তু বায়োফার্টিলাইজার হিসেবে গণ্য করা হয়। এরপরে নেক্সট প্রশ্ন, একটোমাইকোরাইজা ও এন্ডোমাইকোরাইজা গঠনকারী ছত্রাকের নাম লেখো এবং VAM কি। এটাও দেখো অনেক ইম্পর্টেন্ট, এটা 2023-এ এসেছিল। একটোমাইকোরাইজা হলো ছত্রাক উদ্ভিদের মূলের বাইরের দিকে এক স্তর তৈরি করে এবং কিন্তু কোষের ভেতরে কিন্তু প্রবেশ করে না, এটা হচ্ছে একটোমাইকোরাইজা। যেমন উদাহরণ অ্যামানিটিয়া, তারপর বেলোটাস, ট্রাইকোলোমা, এগুলো কিন্তু ছত্রাক।
এন্ডোমাইকোরাইজা কি? ছত্রাককে হাইফা উদ্ভিদের মূল কোষের ভেতরে প্রবেশ করে এবং অভ্যন্তরস্থ গঠন তৈরি করে, যেমন হচ্ছে গ্লোমাস, তারপর হচ্ছে গিগাস্পোরা, তারপর হচ্ছে অ্যাকুলোস্পোরা প্রভৃতি কিন্তু ছত্রাক। আর ভিএম হচ্ছে কি? ভ্যাসিকুলার আরবুস্কুলার মাইকোরাইজা। এটা এক প্রকার এন্ডো মাইকোরাইজা, যেখানে ছত্রাক আর উদ্ভিদের মূল কোষের ভেতরে ভেসিকল আর হচ্ছে কি আরবুস্কুল তৈরি করে। এর ফলে কিন্তু উদ্ভিদ মাটি থেকে ফসফরাস, তারপর নাইট্রোজেন, অন্যান্য যে খনিজ পদার্থ রয়েছে সেটা সহজেই শোষণ করতে পারে। এরপরে যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়ার জীবজ সার হিসেবে ব্যবহার বর্ণনা করো। এটা দেখো অনেক ইম্পর্টেন্ট, 2018 এবং 20 দুটোতেই এসেছিল। তাহলে ব্যাকটেরিয়ার নামগুলি হবে রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টার, তারপর হচ্ছে অ্যাজোস্পাইরিলাম। দেখো অ্যাজোটোব্যাক্টার এটার প্রকারটা কী বলতো? মিথজীবী। এটা হচ্ছে মিথজীবী হয়। আর অ্যাজোটোব্যাক্টার হচ্ছে স্বাধীনজীবী হয়। আর অ্যাজোস্পাইরিলাম হচ্ছে অর্ধ মিথজীবী হয়। এবার রাইজোবিয়াম যেটা রয়েছে এটার কাজ কি? শিম জাতীয় যে উদ্ভিদ রয়েছে তাদের মূল গ্রন্থিতে বসবাস করবে এবং বসবাস করে নাইট্রোজেন স্থিতি করবে। আর যেটা এরপরে অ্যাজোটোব্যাক্টার, এটা হচ্ছে মুক্ত অবস্থায় মাটিতে থেকে কি করে? নাইট্রোজেন কিন্তু স্থিতি করে। আর অ্যাজোস্পাইরিলাম হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদের মূলের সঙ্গে যুক্ত থেকে নাইট্রোজেন স্থিতি করে এবং বৃদ্ধি হরমোন কিন্তু উৎপন্ন করে। তাহলে প্রশ্নে বলেছিল যে 3 প্রকার ব্যাকটেরিয়ার জীবজ সার হিসেবে বর্ণনা। তাহলে জাস্ট আমি বলে দিলাম অ্যান্সারগুলো। আর এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, অনেক ইম্পর্টেন্টই এক্সামে কিন্তু আসতে পারে। মানব কল্যাণে অণুজীব অর্থাৎ মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। এর আগে আমি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 দিয়ে দিয়েছি, তো অবশ্যই কিন্তু দেখে নিও। এছাড়াও তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ এই টোটাল সাবজেক্টগুলো কিন্তু ফ্রি অফ কস্টে আমরা প্রোভাইড করছি, তো অবশ্যই রেগুলার মাপিকে ওই ক্লাসগুলো কিন্তু করে নিও। আর প্রচুর পরিমাণে এই ভিডিওগুলি শেয়ার করো তোমাদের ফ্রেন্ডের মধ্যে। আর হচ্ছে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। ওকে, আমরা কিন্তু এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ সেমিস্টার 4-এর কভার করব। এছাড়াও তোমাদের যে সেমিস্টার 4-এর অর্থাৎ চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর আরও অনেক ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, বুঝলে? এবং পাশে থেকো, সাপোর্ট করো। তো খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।